এটা কি হলো বলতো অবিনাশ? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, ট্রেনটা চালু হবার নামই নিচ্ছে না। আজকে এখানে দাঁড়িয়ে থেকেই রাতটা পার করে দিতে হবে নাকি? জানি না গো সুরেশদা, এই এমন কাণ্ড কারখানা তো আগে কখনো দেখিনি। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে? রাতটাও বাড়ছেক্ষণ। হ্যাঁ রে, ওদিকে বিমলাকে আর বাচ্চাটাকে দেখার জন্য মনটা কেমন আনচান আনচান করছে রে। সন্ধ্যা পেরিয়ে গেছে বহুক্ষণ আগেই। রাত তখন 10টা হবে। সুরেশ আর অবিনাশ শহর থেকে ট্রেনে করে শিলিগাঁও ফিরছিল। শিলিগাঁও মূলত সুরেশের শ্বশুর বাড়ি। তার গর্ভবতী বউটা 9 মাস ধরে সেখানেই আছে। আজ সন্ধ্যায় তাদের ঘর আলো করে একটি ফুটফুটে সন্তান জন্ম নেয়। খবরটা শোনার সাথে সাথেই সুরেশ তাই 2 হাঁড়ি মিষ্টি আর কিছু জিনিসপত্র নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করে। সাথে করে নিয়ে আসে বয়সে ছোট তার এক ভাইকে। আমার তো অনেক কাজ ছিল দাদা, কিন্তু পুচকেটাকে দেখার আর তরসই ছিল না। শত হলেও কাকু তো আমি, তাই তো সব ফেলে চলে এলাম। হ্যাঁ রে, এলি তো বটে, কিন্তু আটকে গেলাম যে। বাড়ি ফিরতে তাদের একটু দেরি হয়ে যায়। ভাগ্যও তাদের সুপ্রসন্ন ছিল না। ট্রেন চালু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই দুটো স্টেশনের মাঝে ট্রেনটা হঠাৎ নষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ে। সুরেশ আর অবিনাশ গল্প করতে করতে চারপাশে তাকায়। 2-1 জন যাত্রী এখানে ওখানে দাঁড়িয়ে আছে, কেউ বা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এই বাদাম নেবে? বাদাম বাদাম বাদাম। বাদামওয়ালাকে দেখে স্থানীয় বলেই মনে হচ্ছিল। সুরেশ তাই তাকে লক্ষ্য করে জোরে হাঁক ছাড়ে। ও বাদামওয়ালা দাদা, এখানে আসেন। সুরেশের ডাকে বাদামওয়ালা থেমে যায়। মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে গাল ভর্তি একটা চওড়া হাসি দেয় সে। বলল, কি গো দাদা, বাদাম দেবো? আগে না না, বলছি ওই ট্রেনটার কি খবর বলুন তো। এখানকার রাস্তাটাও তেমন চেনা নয় আমাদের। এখন এই ট্রেনটা কখন চালু হবে বলতে পারবেন? আর চালু মশাই, ট্রেন নষ্ট হয়ে গেছে, ওটা আর চালু হবে না। এখনো বুঝতে পারছেন না সেটা? এই মাঝপথে ট্রেন এভাবে নষ্ট হলে কখনো দেখেছেন ঠিক হতে? অন্য উপায় খোঁজেন, না হলে আর বাড়ি ফিরতে পারবেন না। এই বাদাম নেবে? বাদাম বাদাম। বাদামওয়ালার কথা শুনে সুরেশ আর অবিনাশ একে অপরের দিকে তাকায়, যেন তাদের মাথার উপর এবার আকাশ ভেঙে পড়েছে। হায় হায় দাদা, ট্রেন তো চালু হবে না বলছি। তাহলে আজ রাতে বাড়ি যাব কি করে? দাঁড়া, জিজ্ঞেস করে দেখি কোনো শর্টকাট রাস্তা আছে নাকি এখান থেকে স্টেশনে যাবার। স্টেশন পেরিয়ে তারপর আবার কাঁচা রাস্তা ধরেও বাড়িতে যেতে হবে। বাকি কথা বলার আগেই সুরেশ ঘাড় ঘুরিয়ে দেখতে পায় বাদামওয়ালা আবারও আগের মতো হাঁক ডাকতে ডাকতে দূরে চলে গিয়েছে। চলে গেল তো, এবার কি হবে? আচ্ছা চল, আমরা বরং একটু সামনের দিকে হাঁটি, দেখি কোনো ট্যাক্সি বা অটো পাই কিনা। এই বলে দুজনেই সামনের দিকে হাঁটতে থাকে। কিছু দূর হেঁটে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় তারা দুজনেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো ট্যাক্সি তো দূর, একখানা রিক্সাও দেখতে পেল না আশেপাশে, না দেখতে পেল কোনো মানুষজন। না দাদা, ট্যাক্সিও তো পাওয়া যাবে না মনে হচ্ছে। এভাবে দাঁড়িয়ে থেকে কিছু হবে না, চলো সামনে এগিয়ে যাই। সুরেশ আর অবিনাশ আবারও হাঁটতে শুরু করে। পথটা ধীরে ধীরে কেবল নির্জন আর আরো গভীর অন্ধকার হয়ে উঠছে যেন। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎই অবিনাশ থমকে দাঁড়ায়। কেন যেন তার মনে হচ্ছে তাদের পেছন পেছন কারা যেন বেশ নিঃশব্দে আর সুকৌশলে হেঁটে আসছে। অবিনাশ বলল, দাদা, ও দাদা, এই পিছনে কারা যেন আসছে গো। আমাদের পেছনে? পাগল হলি নাকি তুই? একটা কুকুরও রাস্তায় নেই, তুই বলছিস কে নাকি আসছে? সত্যি দাদা, আমার মনে হচ্ছে। আহ, চুপচাপ হাঁটতো, যত সব উদ্ভট চিন্তা ভাবনা। সুরেশের তেমন পাত্তা না পেয়ে অবিনাশ থেমে যায় বটে, তবে তার মনের কোণে একটা ভয় রয়ে যায় তখনও। ততক্ষণে স্টেশনের পাশের কাঁচা রাস্তা ধরে সোজা সামনের দিকে হাঁটা ধরে অবিনাশ আর সুরেশ। তাদের হাতে টিমটিম করে জ্বলছে একটা টর্চ লাইট। রাত বাড়ছে, পুরো রাস্তা জনমানব শূন্য। রাস্তার ধারে প্রকাণ্ড গাছগুলো দৈত্যের মতো কালো ছায়া নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
মাঝে মাঝে হঠাৎ করেই বাতাসে দু একটা গাছ নুয়ে পড়ছে। দূরে কোথাও দু একটা হুতুম পেঁচার ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। বেশ কিছুটা দূরে তাদের চোখে পড়ল একটা জরাজীর্ণ ভাতঘর। সুরেশ বলল, ওই দেখ অবিনাশ, ওইখানে একটা ভাতের হোটেল দেখা যাচ্ছে। চল চল, ওখানেই আগে যাই। কখন থেকে পেটটা খিদে চোঁচো করছে। আগে একটু কিছু মুখে দিই, পরে একটা ব্যবস্থা হবেই। এত রাতে ভাত ঘর, তাও আবার গ্রামে, বিষয়টা অদ্ভুত না দাদা? ওসব দেখে লাভ নেই, আগে পেটে কিছু দিতে হবে। আর তাছাড়া গ্রামে রাত বিরাতে থাকে অমন দু একটা দোকান, যাত্রীরা আসে কিনা তাই। দুটো পয়সা যদি পাওয়া যায়, এই আর কি। চল চল, আর ভেবে কাজ নেই। হাঁটতে হাঁটতে দুজনই ভাতঘরের সামনে এসে দাঁড়ায়। বেশ ছিমছাম ছোট্ট একটি দোকান। কোনায় একটা লণ্ঠন দুলছে বাতাসে। সামনে কয়েকটা ছোট ছোট বেঞ্চ। ভাতঘরটির ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এই ভাতঘরের মালিক অমলেন্দুবাবু। বয়স 50-এর কোটায়। লোকটা রোগা লিকলিকে, গাল ভর্তি দাড়ি, চোখগুলো বিষণ্ণ। কিন্তু তাদের দুজনকে দেখে সেই বিষণ্ণ চোখ হঠাৎ করেই জলজল করে উঠল। বলল, হ্যাঁ, আরে আসেন আসেন বাবুরা, বসেন বসেন, হ্যাঁ এই বেঞ্চে বসেন। বলেন বলেন, কি লাগবে আপনাদের? কাকু, বড্ড খিদে পেয়েছে, দাও দেখি 2 প্লেট ভাত, আর সাথে সবজি ভাত যা আছে তাই দাও। এক্ষুনি দিচ্ছি বাবু, আপনারা বসুন বসুন, এই বেঞ্চিটাতে আরাম করে খানিক বসুন। অমলেন্দুবাবু ভেতরে চলে যায়। অবিনাশ আর সুরেশ একটা বেঞ্চে গিয়ে বসে। তাদের পাশের বেঞ্চে আগে থেকেই দুজন লোক বসে খাচ্ছিল। দুজনেরই বয়স 28 কি 30 মতো হবে। বেশভূষায় একটু সন্ডা টাইপের লোক বলেই মনে হচ্ছে। তাদের দিকে লোকগুলো একবার তাকালো, তারপরেই আবারও মাথা নিচু করে খেতে লাগলো। মিনিট খানেকের মধ্যেই অমলেন্দুবাবু 2 প্লেট ভাত, 1 বাটি সবজি আর 1 বাটি ডাল নিয়ে আসে। তারা দুজন আর দেরি না করে মুহূর্তের মধ্যেই খেতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই হাপিস হুপুস করে খাবার শেষ করে একটা তৃপ্তির ঢেকুর তুলে বলল, আহ, মনটা জুড়িয়ে গেল। কাকু, কি তৃপ্তি তোমার এই ভাত ঘরে। খাবার শেষ করে অবিনাশ আর সুরেশ বিল দিতে গেল। এমন সময় সেই লোক দুটো ভাতঘর থেকে নেমে সোজা সামনের দিকে হাঁটতে শুরু করে। অমলেন্দুবাবু অবাক হয়ে পেছন থেকে ডেকে ওঠে, ও বাবুরা, এ কি তোমরা খেয়ে উঠলে অথচ টাকা না দিয়ে চলে যাচ্ছ যে? আমরা রঘুদার লোক, চিনতে পেরেছ তো? বিলটা লিখে রাখো, পরে এসে দিয়ে যাবো খন। অমলেন্দুবাবু আর কিছুই বলল না। অবিনাশ আর সুরেশ পুরো বিষয়টা অবাক হয়ে দেখল। অমলেন্দুবাবু ততক্ষণে একটু কাঁপতে শুরু করেছে। অবিনাশ একটু সামনে এগিয়ে যায়, বলল, কাকু, একটা কথা, আমরাও শিলিগাঁও যাব। এই পথে আসার সময় আমাদের ট্রেনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। আশেপাশে কোনো রিক্সা বা অটো রিক্সাও পেলাম না। এখন তবে আমরা কি করে যেতে পারি বলো তো? এই রাস্তা ধরে সামনে এগিয়ে যান, একখানা নদী পড়বে, একটা নৌকা করে ওপারে চলে যাবেন। এরপর কাউকে বললে পথ দেখিয়ে দিবে। যদিও রাত করে লোকবল খুব একটা পাওয়া যায় না, তবে খানিক এগুলে আপনারা নিজেরাই শর্টকাট রাস্তা ধরে চলে যেতে পারেন। আবার একটু গাড়ি টাড়িও খোঁজ করতে পারেন। শিলিগাঁওর পথটা নৌকা পাড়ি দিয়ে একদম সোজা পশ্চিম দিকে 8 ঘন্টার পথ বাবু। এতক্ষণ তাদের কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে শুনছিল সেই লোক দুটো। হঠাৎই তাদের চোখে একটুখানি হাসির ঝিলিক দিয়ে যায়, চোখ দুটো চকচক করে ওঠে। কিন্তু সেটা সুরেশ বা অবিনাশ কারোর চোখেই পড়ল না। তারা এবার সুরেশ আর অবিনাশের দিকে এগিয়ে এলো, বলল, ও দাদা, বলছি আমরাও ওদিকেই যাচ্ছি, আমাদের সাথেই চলো না, তোমাদেরও সুবিধা হবে। বাহ, তা বেশ বেশ, তবে তো বেশ ভালোই হয়। ঠিক আছে, চলো তবে। লোক দুটো সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সুরেশ আর অবিনাশও তাদের কথা মতো মিষ্টির হাঁড়ি আর বাকি ব্যাগগুলো তুলে তাদের পেছন পেছন হাঁটা ধরে। কিছু দূর হাঁটতে হাঁটতে তারা নৌকা ঘাটে পৌঁছে যায়। চারপাশ তখন বেশ শুনশান। ঘাটে কেবল একটা নৌকাই রয়েছে।
সেখানে আগে থেকেই 2-3 জন লোক বসে রয়েছে। পাশে মালামাল দেখে বোঝাই যাচ্ছে তারা ব্যবসায়ী। সন্ডা টাইপের লোক দুটো নৌকার কাছে এগিয়ে যায়। পেছন পেছন অবিনাশ আর সুরেশ এসে দাঁড়ায়। এই যে মাঝি দাদা, আমরাও শিলিগাঁও যাব, একটু ওপারে পৌঁছে দিন তো। ও মশাই, পাগল টাগল হলেন নাকি? দেখছেন না আমরা বসে আছি, আমরা যাবো এই নৌকা দিয়ে, আপনারা অন্য নৌকা দেখুন। তাই নাকি? অন্য নৌকা? এটা দিয়েই যাব, নাম সব কটা। আরে মগের মুল্লুক নাকি? বললেই হলো, আমরা আগে নৌকায় উঠেছি, তোমরা অন্য নৌকা দেখো বাপু। ও বাবু, ওনারা আগে এসে বসেছে, তাই ওনাদেরই নিয়ে যাব। আপনারা অপেক্ষা করুন, হয়তো কোনো নৌকা পেয়ে যেতে পারেন। আবার কথা বলিস? আমরা রঘুদার লোক, আমাদের উঠতে দিতেই হবে। আর আমরা নৌকাতে অন্য কোনো লোক নিয়ে উঠি না, নিজেদের লোক ছাড়া, বুঝলি? আর কোনো কথা না। দেখি নামতে বল সবকটাকে, না হলে। ওদের কথা শুনে মাঝি ততক্ষণে চোখ বড় বড় করে ফেলে। অবিনাশ আর সুরেশ হাঁ করে দেখছে সব। নৌকার লোকগুলো এবার ক্ষেপে যায়। তারা কিছু বলতেই যাবে, তার আগে মাঝি বলল, মানে আগে দাদারা, আপনারা নামুন, আমি আপনাদের নিতে পারবো না, আপনারা নামুন, ওনারাই যাবে। আরে আজব তো, ইয়ার কি করা হচ্ছে নাকি? বললাম তো পারবো না, আর কথা বাড়াবেন না, নামুন, আমি নেব না আপনাদের, বললাম তো। আর কোনো উপায় না দেখে অগত্যা লোক 3জন হতাশা আর চরম বিরক্তি নিয়ে নৌকা থেকে নেমে পড়ে। যাবার সময় খুব সম্ভবত দুটো গালমন্দও করে গিয়েছে। কই গো শহরে দাদারা, উঠুন উঠুন, বললাম না আমাদের সাথে গেলে কোনো চিন্তা নেই, উঠুন। আর দেরি না করে অবিনাশ আর সুরেশ নৌকায় উঠে বসে। মাঝি নৌকা বাইতে শুরু করলো। চারপাশে তখন অন্ধকারটা বেশ ঘন হয়ে উঠেছে। হালকা বাতাস বইছে নদীর কুল বেয়ে। একটু পরপর বৈঠার তলে জলের ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। সব কেমন যেন নীরব নিস্তব্ধ। যেদিকেই চোখ যায় কেবল অথই জল। নীরবতা ভেঙে মাঝি বলল, তা বাবু বলছি, এই আপনারা দুজন কোথা থেকে এলেন? এই তো আমরা কলকাতা থেকে এসেছি, শ্বশুর বাড়ি যাবো মশাই। তাই তো, হাতে মিষ্টির হাঁড়ি আর ব্যাগ দেখেই বুঝতে পারলাম এরকমই কিছু একটা হবে। দাদা বাবুরা বলছিল শিলগাঁও যাবেন নাকি। হ্যাঁ গো দাদা, শিলিগাঁওই যাবো বটে। আর বলো না, যেতাম তো ট্রেনে করে, মাঝপথে ট্রেনটা হঠাৎ গেল নষ্ট হয়ে, তাই বাধ্য হয়ে এদিকটা আসতে হলো। কিন্তু এই নদীটা পার হয়ে কি করে যাব সেটাই তো বুঝতে পারছি না। আরে আমরা আছি তো, অত চিন্তা করছো কেন? বললাম না পৌঁছে দেব। কি রে সুকান্ত, বল। হ্যাঁ রে নিখিল, কথা শুনে বোঝা গেল এদের একজনের নাম সুকান্ত, অন্যজন নিখিল। লোক দুজনের এমন বিদঘুটে হাসি দেখে অবিনাশ আর সুরেশ একে অপরের দিকে তাকালো। লোকগুলোর হাসিতে কেমন একটা উপহাস ছিল বলে মনে হলো তাদের, যেন সুরেশ খুব মজার কোনো কথা বলে ফেলেছে। মাঝি একটু ভয়ে ভয়ে বলল, ইয়ে বাবু, আপনারা তো এত রাত করে ওখানে কোনো গাড়ি ঘোড়া পাবেন না। ওখান থেকে নামলে ডান দিকে পূবের দিকে একখানা জঙ্গল দেখবেন, সেখানে যাবেন না। আর বাম দিকে পশ্চিমেই একটা শর্টকাট রাস্তা পাবেন, দুপাশে ক্ষেত আছে বটে, আইল ধরে সোজা চলে যাবেন। মিনিট 20 লাগবে হেঁটে যেতে আপনাদের। তবে বাবু আবারও বলছি, ওই জঙ্গলের রাস্তায় একদম যাবেন না, বোঝেনি তো গ্রামের পথঘাট। তারপর রাত, একটু সাবধানে যাবেন। শহর থেকে একটা লোক এসেছে, বিপদে পড়েছে, কোথায় ভরসা দেবে তা না, আজে বাজে কথা বলে যাচ্ছে। মাঝি একদম চুপ করে থাকো, তোমার মুখটা বড্ড বেশি চলছে, বেশি কথা বললে না। না না বাবু, আর কিছু বলবো না, আর কিছু বলবো না। উনি তো খারাপ কিছু বলেননি, অযথা ধমকাচ্ছেন কেন? কালো অন্ধকারের বুক চিরে নৌকাটা সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর চলতে চলতে এক জায়গায় এসে নৌকাটা থেমে যায়। পেছনে ডান দিকে ঘন জঙ্গল, আর বাম দিকে বেশ অনেকগুলো ক্ষেত একের পর এক।
মাছের আইল ধরে বহু দূরে একখানা চিকন রাস্তা সাপের মতো এঁকে বেঁকে কোথাও গিয়ে যেন মিশে গেছে। সুরেশ বুঝল তারা পৌঁছে গিয়েছে। নামেন দাদা বাবুরা, পাড়ে পৌঁছে গেছি। এক এক করে তারা সবাই নৌকা থেকে নেমে পড়ল। সুরেশ মাঝিকে ভাড়া দিতে গেলে নিখিল বলল, আরে না না, টাকা দিবেন না দাদারা। এই যে মাঝি ভাই, ওরা আমাদেরই লোক, কোনো টাকা পয়সা দিব না, বুঝলে? আরে না না, উনি তো কষ্ট করে আমাদের পার করলেন, এটা তো ওনার পাওনা। নাও মাঝি, টাকাটা নাও। বললাম না টাকা দিতে হবে না, মাঝি আপনাদের টাকা নেবেও না। কি মাঝি, নেবে না কি টাকাটা? না না বাবু, লাগবে না, ভাড়া লাগবে না আমার। আপনারা তো দাদা বাবুদেরই লোক, লাগবে না। যান আপনারা, যান যান বাবু, যান। সুরেশ বেশ কবার জোর করা সত্ত্বেও মাঝি কোনো মতেই টাকা নিল না। সুরেশ আর অবিনাশ খেয়াল করল লোকটার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মাঝি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে নৌকা বেয়ে দ্রুত স্থান ত্যাগ করল। দাদা ঠিক আছে, তবে ভালো থাকেন। হ্যাঁ, গেলাম। কই রে অবিনাশ, চল। কথাটা বলেই তারা সামনের দিকে হাঁটা দিতেই লোক দুটো দ্রুত হনহন করে হেঁটে এসে তাদের পথ আগলে দাঁড়ালো। চোখ দুটো রাগে লাল হয়ে গেছে, গাটা রীতিমতো কাঁপছে। নিখিল বলল, যাবে মানে? কই যাবে? এত দূর কষ্ট করে তোমাদের আনলাম, এখন চলে যাবে? মানে কি বলছেন, বুঝতে পারছি না। অত বুঝতে হবে না, সোজা আমাদের সাথে চল, চল বলছি। আরে আজব তো। দেখুন দাদা, আমরা তো পারবো বলছি, আপনারা আমাদের জোর করে নেবেন নাকি? সুরেশ কিছু একটা বলতেই যাচ্ছিল, তখনই নিখিল একটা ছুরি বের করে সুরেশের সামনে ধরল। আচমকা এহেন কাণ্ডে সুরেশ হাঁ করে তাকিয়ে থাকে। ততক্ষণে অবিনাশ ভয়ে কাঁপছে। চুপ, কোনো কথা না, বেশি কথা বললে একদম পরপারে পাঠিয়ে দিব। চল আমাদের সাথে, চল বলছি। ও মা গো, সুরেশ দা, এ কাদের পাল্লায় পড়লাম? এ কি, এরা তো ডাকাত মনে হচ্ছে। আরে কারা আপনারা? কি চান আমাদের কাছ থেকে? আমাদের কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এভাবে? আবার কথা বলে, বাটা দিব নাকি এক গা বসিয়ে? তোর মতো অনেক দেখেছি, বুঝলে? বেশি বুঝলে এখানে গলা কেটে একেবারে ঝুলিয়ে দেব। চল বলছি, চল। সুরেশ এবার বুঝল এরা কারা। তারা নিশ্চয়ই কোনো ডাকাতের পাল্লায় পড়েছে। সুরেশ ফিসফিস করে বলল, এদের সাথে ঝামেলায় গেলে হিতে বিপরীত হবে। তার চেয়ে বরং আপাতত যেটা বলছে সেটা শুনি, দেখা যাক কি হয়। চল চুপচাপ। লোক দুটো সুরেশ আর অবিনাশকে নিয়ে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর তাদের দুজনকে ডাকাতের ডেরায় নিয়ে যাওয়া হয়। চারপাশ অন্ধকার, মাকড়সার জালে গিজগিজ করছে ডেরাটা। সামনে একটা লম্বা লোক একটা চেয়ারে বসে আছে। ভারী কি চেহারা তার, দেখে বোঝা যাচ্ছে ইনিই এদের বস। বাস, আজ এ দুটোকে ধরে এনেছি, বড্ড জ্বালাতন করেছে এরা। এবার দ্রুত এদের ব্যবস্থা করুন তো। বাহ, বেশ বেশ। এবার এই দুটোকে চেক কর তো, এদের কাছে কি কি আছে। দেখুন, আমাদের কাছে কিছু নেই, বিশ্বাস করুন, কিচ্ছু নেই। আমি এসেছি আমার ছেলে আর বউকে দেখতে। আমার কাছে এই মিষ্টির হাঁড়ি দুটি আর কিছু জামা কাপড়, কটা টাকা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ বস, আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন, কিচ্ছু নেই, ছেড়ে দিন আমাদের। এই চুপ চুপ কর শালারা। লোক দুটো এবার তাদেরকে চেক করতে শুরু করে, কিন্তু অনেক খুঁজেও সুরেশের কথা মতো ওই মিষ্টির হাঁড়ি, জামা কাপড়, দুটো 5 টাকার নোট আর অবিনাশের পকেটে কিছু খুচরো ছাড়া কিছুই পেল না তারা। সুরেশ আর অবিনাশ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ডাকাতরা প্রচণ্ড রেগে যায়। বস, ব্যাটা তো ঠিকই বলেছে, কিছুই তো নেই এদের কাছে দেখছি। এখন তবে এগুলোকে কি করব? কি আবার করবি? দুটোকে ধরে আমাদের টর্চার সেলে নিয়ে যা, আর অর্গানগুলো খুলে রেখে দে। বসের অর্ডার পেয়ে গুন্ডা দুটো ওদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। অর্গান খুলে নেবার কথা শুনে সুরেশ এবার ভীষণ ভয় পেয়ে যায়। দুজনেই চেঁচাতে থাকে। ও দাদা, কি বলছিস সব? অর্গান খুলে নেবে?
ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। অবিনাশ রে, এ কোন বিপদে আমরা পড়লাম রে। ওরে ভগবানকে ডাকতে থাক। ভগবান, ভগবান রক্ষা করো, রক্ষা করো আমাদের। গন্ডা দুটো তাদের দুজনকে একটা রুমের কাছে নিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দেয়। দুজনে হুমড়ি খেয়ে নিচে পড়ে যায়। রুমটা বড্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে, কিন্তু একটা বুটকা গন্ধ নাকে এসে বিচ্ছে। ইস, কি দুর্গন্ধ, মনে হচ্ছে নাড়ি বুড়ি বেরিয়ে যাবে। আমারও তো গাটা গুলিয়ে আসছে রে, কি পচা গন্ধ। আর রুমটার কি ভুতুরে পরিবেশ করে রেখেছে দেখ, এত অন্ধকার যে হাতটাও দেখা যাচ্ছে না নিজের। সুরেশ দা, এ তো দেখছি সত্যি সত্যি মানুষ মারার ঘর গো। এই শোন, আমরা আসছি, তোরা এখানেই থাক, পালানোর চেষ্টা করবি না। শোন, এই ঘরে একটা গোপন দরজা আছে, ওটার ভিতরে একদম যাবি না, বুঝেছিস? কোনো মতে দরজাটা খুলবি না, তাহলে তাহলে চুপ, যা বলছি সেটা শোন, বেশি কথা বাড়াস না। কই, চল নিখিল, আমাদের অপারেশন একটু পরেই শুরু করতে হবে। কালু ডাক্তারকে ডাকতে যাই, চল। কথাটা বলেই ওরা চলে যায়। সুরেশ মাটিতে বসে পড়ে। দাদা, এখন কি করব? উত্তরে সুরেশ কিছুই বলল না, চুপচাপ উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটায় সময় এগিয়ে চলেছে। ভয় আর আতঙ্কে সে মাথা ঘুরিয়ে পড়ে যায় সেই দরজাটার কাছে, যে দরজাটার কাছে তাদের যেতে নিষেধ করা হয়েছিল। সুরেশ চিৎকার করে ওঠে। মাগো, পড়ে গেলাম গো। এ কি দাদা, কি হলো তোমার? অবিনাশ পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই রুমটাতে একটা তীব্র আলোর ঝলকানি এলো। সে আলোয় যেন দুজনের চোখ ধাঁধিয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই তা উধাও হয়ে সব স্বাভাবিক হয়ে গেল। রুমটাতে খানিকটা আলো আছে। সুরেশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ও মাগো, এইসব কি? সামনে যা দেখা গেল তা দেখার জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না। চোখ মেলে ভালো করে তাকিয়ে দেখল, সামনে কেবল কঙ্কাল আর কঙ্কাল। কঙ্কালের যেন বিশাল বড় স্তূপ করে রাখা হয়েছে। এখানে ওখানে রক্তের ছোপ ছোপ দাগ, কিন্তু সে দাগ বহু পুরনো। সাথে কিছু সদ্য নতুন মৃতদেহও পড়ে রয়েছে, যেগুলো হয়তো আজকালই এনে ফেলা হয়েছে। এদের কারো চোখ নেই, কারো বা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ। চোখের সামনে এতগুলো মৃত দেখে দুজনেই আঁতকে ওঠে। অবিনাশ বলল, ও ভগবান, এ কি কঙ্কাল! এ কি, এত কঙ্কাল! এতগুলো নিরীহ মানুষকে এরা খুন করেছে। দাদা দেখো, চারপাশে মাকড়সার জাল ছড়িয়ে আছে। ওই তো এক কোণে একটা খাট পাতা, তার উপর সাদা ধপধপে চাদর বিছানো, পাশে একটা পুরনো টেবিল, তার উপর ট্রে আর কিসব যন্ত্রপাতি। তার মানে এখানেই মানুষ মারা হয়। হ্যাঁ রে, তাই তো দেখছি রে। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছোপ ছোপ রক্ত, হাড় গোড়ার কি সব পচা জিনিস। তাকিয়ে তো গাটা কেমন গুলিয়ে উঠছে। ওরা কত মানুষ মেরেছে অবিনাশ। একটু পর তো আমরাও। কথা বলতে বলতে তারা পাশের রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সে গুন্ডা দুটো তাদের পেছনে এসে দাঁড়ায়। চোখে ক্রোধের আগুন উপচে পড়ছে যেন। পেছনে রোগা মতন একজন মাঝবয়সী লোক, চোখে চশমা, হাতে একটা মেডিকেল বক্স নিয়ে ভীত হয়ে তাকিয়ে আছে তাদের দিকেই। খুব সম্ভবত ইনিই কালু ডাক্তার, যিনি এখানকার অপারেশনগুলো করান। তোরা এখানেও চলে এসেছিস? তোদের কত করে বারণ করেছি, এত সাহস তোদের, সেই এখানেই এলি? বাবু, আমি কি তবে অপারেশন লাগবে না ডাক্তার বাবু, আমি এদের আজ পরবারে পাঠাবো। কত বড় সাহস, নিষেধ করার পরও দরজাটা খুলেছে এরা। সুরেশ আর অবিনাশের চোখ ঠিকরে বেরিয়ে আসছে যেন। সুকান্ত ছুরি হাতে তাদের দিকে এক পা দুপা করে এগিয়ে যায়। ঠিক তখনই তাদের চোখের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটে। ঘর জুড়ে ঠান্ডা বাতাস বইতে থাকে। জানালার কপাটগুলো এপাশ ওপাশ বাড়ি খাচ্ছে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। আকাশে মেঘ ডাকতে থাকে ধরণী কাঁপিয়ে। এ যেন অশনির কোনো পূর্ব সংকেত। এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব?
এই ভয়টাই ছিল, শয়তানগুলোকে না করেছিল। তবুও তবুও বাবা, এসব কি হচ্ছে? ভয়ে আতঙ্কে সবাই চিৎকার করতে শুরু করে। ডাকাত সর্দারও মুহূর্তে সেখানে দৌড়ে আসে। সে কিছু বলবে তার আগেই তার মুখ থেকে যেন কথা বন্ধ হয়ে যায়, কারণ একটু একটু করে তাদের চোখের সামনে রক্ত মাংসের মানুষগুলো কেমন অশরীরীতে পরিণত হয়ে যাচ্ছে। তাদের চোখ দুটো লাল, গায়ে ছোপ ছোপ দাগ, কারো চোখ উপড়ানো, কারো গলা কাটা, কারো বা বুকের দিকটা ক্ষত, কারো বা পিঠ জুড়ে প্রকাণ্ড গর্ত, তা থেকে রক্ত পড়ছে ফিনকি দিয়ে। হাত পাগুলো লিকলিকে চিকন হয়ে ঝুলছে শরীর থেকে, আর গা থেকে একটা বুটকা গন্ধ বেরিয়ে রুমটাতে একটা অদ্ভুত আর ভয়ঙ্কর বিশ্রী পরিবেশের তৈরি করেছে যেন। অবিনাশ আর সুরেশের বুকের ভেতরে কেউ যেন একের পর এক ধড়াম ধড়াম করে হাতুড়ির বাড়ি মারছে। ভয়ে গলা শুকিয়ে আসছে তাদের। একের পর এক অদ্ভুত ঘটনায় যেন মাথা ঘুরিয়ে মুহূর্তেই পড়ে যাবে তারা। ডাকাত সর্দার বলল, রাম 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 রাম, এসব কি হচ্ছে রে? বুঝতে পারছো না রঘুচন্দ্র কি হচ্ছে? ভুলে গেছো আমাদের? আমরা সবাই তোমার হাতে খুন হওয়া একজন আত্মা। আমাকে চিনতে পারছো? আমি রামচন্দ্র। আমাকে হাট থেকে তুলে এনে নির্মমভাবে গলাটা কেটে ফেলেছিলে। এই যে জব্বর আলী মেয়ের বিয়ের বাজার করে বড় শখ নিয়ে বাড়ি ফিরছিল, সে রাতে আর তার বাড়ি ফেরা হয়নি। তোমার ডেরা এনে পেট থেকে কিডনিটা বের করে নিলে। আর এই যে ছোট বাচ্চাটা, একেও ছাড়নি। এমন কতজনকে তোমরা মেরেছ তার হিসেব নেই। এখন চিনতে পারছো না? জিজ্ঞেস করছো কে আমরা? ওরে বাবা রে, তোমরা ফিরে এলে কি করে? তোমাদের তো পুরোহিত ডেকে ওই ঘরে বন্ধ করে দিয়েছিলাম। তাতে কি? কোনো পবিত্র লোক যদি আমাদের কাছে আসে তবে আমরা ঠিকই মুক্তি পাবো, এমনকি তোমাদেরও বিনাশ করব। তোরা অনেক অন্যায় করেছিস, আজও নিশ্চয়ই কাউকে ধরে এনেছিস তোদের কুকর্ম সিদ্ধি করার জন্য। সে আর হবে না। এই কুকর্ম তোদেরকে আমরা আর করতে দেব না। কোনো নিরীহ মানুষকে আর মরতে দেব না। আজই তোদের শেষ দিন, তোদের পাপের শেষ দিন। গন্ডাগুলো আর কিছু বলতেই যাবে, ও শরীরগুলো একে একে সকলের গলা চেপে ধরলো। কারো শরীর বিক্ষিপ্ত করে দিচ্ছে নখের আঁচড়ে, কারো চোখ উপড়ে ফেলছে, কারো বা ঘাড় মটকাচ্ছে। সবাই প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কথায় আছে, পাপের বোঝা ভারী হলে তার বিনাশ যে হবেই। বাঁচাও বাঁচাও! কি আছে, বাজাও! অবিনাশ আর সুরেশ ভয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপতে থাকে। তারা কখনো এমন ঘটনার সাক্ষী হবে এ যেন কোনোদিনও ভাবতে পারেনি। কিছুক্ষণ এভাবে চলার পর সব শান্ত হয়ে যায়। সমস্ত পাপীরা তাদের সাজা পেয়েছে। ধরণী কাঁপিয়ে দিয়ে যেন এখন সব শান্ত নির্জন হয়ে গেল। অশরীরীগুলো সুরেশ আর অবিনাশের দিকে তাকালো। তাদের দুজনের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। ভয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, তাও কোনো মতে বলল, আমাদের ছেড়ে দাও, আমরা কোনো অন্যায় করিনি। কিন্তু সুরেশকে অবাক করে দিয়ে তাদের মধ্য থেকে সবচেয়ে বয়োবৃদ্ধ একজন বলল, না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমরা জানি তোমরাও আমাদের মতোই এদের শিকার। যাই হোক, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমরা এই দরজাটা না খুললে আমরা মুক্তি পেতাম না, আর এই শয়তানগুলো শেষ হতো না। কত নিরীহ মানুষ মরতো এভাবে কে জানে। কত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে এরা খুলে নিয়ে পাচার করেছে তার কোনো শেষ নেই। নারী পুরুষ ছোট বড় কেউ রক্ষা পায়নি। আজ তোমাদের জন্য আমাদের প্রতিশোধ পূর্ণ হলো, শয়তানের বিনাশ হলো। সবই ভগবানের কৃপায়। আপনারা আজ না এলে হয়তো তোমরা আর একটা কাজ করবে দয়া করে। কাল সকালে গ্রামের মানুষকে জানিয়ে আমাদের সকলের দেহগুলো সৎকার করে দিবে, তবে আমাদের আত্মা শান্তি পাবে।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা চিন্তা করবেন না। এরপরেও শরীরগুলো তাদের চোখের সামনে থেকে একের পর এক উধাও হতে থাকে। অবিনাশ আর সুরেশ আর সেখানে দাঁড়ায় না, দ্রুত সেখান থেকে বেরিয়ে হাঁটতে থাকে। পরদিন সকালে তারা সবাইকে এই বিষয়ে জানায়। গ্রামের লোকেরা মৃতদেহগুলো সৎকার করে দেয়, আর সুরেশ ফিরে যায় তার স্ত্রী সন্তানের কাছে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ হলো ভূতের বাড়ি অ্যানিমেশনের পরিবেশনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। গত ভিডিওতে কমেন্ট করেছিলে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে মাহিদ, নাটোর থেকে হাসান আলী, জামালপুর থেকে সুমাইয়া আক্তার, ময়মনসিংহ থেকে তামজিদ আহমেদ, কলকাতা থেকে অনিকেত ঘোষ, হুগলি থেকে মলয় কুমার, ঢাকা থেকে জিনাত জ্যোতি, দিনাজপুর থেকে শ্রাবণ, যশোর থেকে তানিয়া মাসুদ, পশ্চিম মেদিনীপুর থেকে তপন দাস। গত গল্পতে তোমাদের অনেক সাড়া পেয়েছি, সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কমেন্ট পড়তে না পারার জন্য। এবারের গল্পটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আগামী ভিডিওতে তোমাদের নামও ভিডিওর শেষে উল্লেখ করা হবে।